দর্শক মন্ডলী, আপনারা কি জানেন একসময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিনা পয়সায় বিদেশি কোচ পেত? এই প্রজন্মের ফুটবল প্রেমীরা হয়তো আমার এই তথ্য বাড়াবাড়ি করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমি এক বিন্দু কোনো কথা বাড়িয়ে বলছি না। বাংলাদেশ ফুটবল ফেডারেশন একসময় আসলেই বিনা পয়সায় বিদেশি কোচ পেত। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশ ফুটবল এই বিদেশি কোচদের কোনোভাবেই কাজে লাগাতে পারেনি। বিনা পয়সায় বাংলাদেশে কাজ করতে আসা অত্যন্ত উঁচু মানের এইসব বিদেশি কোচ শুয়ে বসে থেকে ঘুরে বেরিয়ে একসময় নিজের দেশে ফেরত গেছে। বিনা পয়সায় কোচ পাওয়া গিয়েছিল বলে হয়তো সেই সময়কার বাংলাদেশের ফুটবল কর্তাদের মাথায় কোচকে কাজে লাগানোর ব্যাপারটি আসেনি, অথবা এইসব বিদেশি কোচদের বাংলাদেশের ফুটবল উন্নয়নে ঠিকমতো কাজে লাগানোর মেধাটাই হয়তো তাদের ছিল না। ঘটনাটা আপনাদের খুলে বলি। বাংলাদেশ কমপক্ষে ফুটবল ইতিহাসে 4 জন ইউরোপিয়ান কোচ পেয়েছে, যাদের পেছনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটা পয়সাও খরচ করতে হয়নি। এই বিনা পয়সা কোচদের বেশিরভাগই ছিলেন জার্মান, একজন ছিলেন সুইস। 70-এর দশকের শেষ দিকে বাংলাদেশের ফুটবলে প্রথম বিদেশি কোচ হিসেবে এসেছিলেন জার্মান কোচ ওয়ার্নার বেকেলহফট। অত্যন্ত উঁচু মানের এই জার্মান কোচ বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশ জার্মানি সাংস্কৃতিক চুক্তির অধীনে। এখানে একটি কথা আপনাদের বলে রাখি, একটা সময় বাংলাদেশের সঙ্গে জার্মানির সাংস্কৃতিক বিনিময় চুক্তি ছিল। বিশেষ করে এই চুক্তিটা হয়েছিল যখন জার্মানি 2 ভাগে বিভক্ত ছিল, পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি। বাংলাদেশের সঙ্গে মূলত পশ্চিম জার্মানির একটি সাংস্কৃতিক বিনিময় চুক্তি ছিল। সেই চুক্তির আলোকে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক ব্যক্তিরা জার্মানিতে যেতেন, বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড জার্মানিতে তুলে ধরার সুযোগ ছিল। আর জার্মানি বাংলাদেশকে ফুটবল উন্নয়নে সহায়তা করার চেষ্টা করেছিল। এই চুক্তির আলোকে জার্মানি সে সময় বেশ কয়েকজন অত্যন্ত উঁচু মানের কোচ বাংলাদেশে পাঠায়। এই কোচরা বাংলাদেশ ফুটবলের সঙ্গে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে কাজ করেছেন, কিন্তু ওই কাজ করা পর্যন্তই। বাংলাদেশ ফুটবল ফেডারেশন কখনোই তাদেরকে কংক্রিট কোনো পরিকল্পনা তৈরি বা বাংলাদেশের ফুটবলের তৃণমূল পর্যায়ের উন্নয়ন, খেলোয়াড় তৈরি, বাংলাদেশের অবকাঠামো, মানে বিশেষ করে ফুটবলীয় অবকাঠামো উন্নয়ন কল্পে বা উন্নয়নের লক্ষ্যে তাদেরকে কাজে লাগাতে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ওয়ার্নার বেকেলহফট 1978 সালের দিকে বাংলাদেশে এসেছিলেন। তিনি মূলত এসেছিলেন 1978 সালে। আপনারা হয়তো অনেকেই জানেন যে বাংলাদেশে সেই সময় 24টি দেশকে নিয়ে এশীয় যুব ফুটবল অনুষ্ঠিত হয়েছিল। অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল 24টা দেশ। সেই সময় 1978 সালের বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের দিকে যদি আপনারা তাকান, ওই সময় 24টি দলকে অ্যাকোমোডেট করাই খুব মুশকিল ছিল। কিন্তু বাংলাদেশ আবার আয়োজনে, যে কোনো অনুষ্ঠান আয়োজনে আবার বাংলাদেশ খুব ভালো। তো 24টা দেশকে নিয়ে এশিয়া যুব ফুটবল বাংলাদেশ সফলতার সঙ্গে আয়োজন করেছিল। ওয়ার্নার বেকেলহফট বাংলাদেশ অনূর্ধ্ব 19 যুব দলের দায়িত্ব নিয়েছিলেন এবং তার অধীনে বাংলাদেশ অনূর্ধ্ব 19 যুব দল সেই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলেছিল এবং ভালো খেলেছিল। এবং ওই সময়কার ওই প্রজন্মের ফুটবল প্রেমী অনেকেরই স্মৃতিতে জলজলে এই টুর্নামেন্ট, বাংলাদেশের পারফরমেন্স। এবং ওয়ার্নার বেকেলহফট 1981 সাল পর্যন্ত বাংলাদেশকে বেশ কয়েকজন তারকা ফুটবলার উপহার দিয়েছিলেন।
অনেক ফুটবলার যারা পরবর্তীকালে বাংলাদেশের ফুটবলে তারকা হয়েছেন, তারা জাতীয় দলের অধিনায়ক হয়েছেন, বাংলাদেশের ফুটবলের মুখ হয়েছেন, এরকম বেশ কয়েকজন ফুটবলার ওয়ার্নার বেকেলহফটের হাত দিয়েই বেরিয়েছে। 1981 সাল পর্যন্ত তিনি বাংলাদেশে ছিলেন। আরেকটি কথা এখানে বলে রাখা ভালো, ওয়ার্নার বেকেলহফটের অধীনেই বাংলাদেশ প্রথমবারের মতো এবং এখনো পর্যন্ত শেষবারের মতো এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলেছিল, যেটি 1980 সালে কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। বেকেলহফট চলে গেলেন 1981 সালে। 1982 সালে দিল্লি এশিয়ান গেমসের আগে বাংলাদেশে এসেছিলেন গেরহার্ড স্মিথ নামের আরেকজন জার্মান কোচ। গেরহার্ড স্মিথ খুব বেশি হলে 5-6 মাস বাংলাদেশের ফুটবলের দায়িত্বে ছিলেন। তার অধীনে বাংলাদেশ 1982 সালে এশিয়ান গেমসে অংশ নিয়েছিল এবং 82 দিল্লি এশিয়ান গেমসে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়ান গেমসে জয় তুলে নিয়েছিল মালয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে। এরপর একটা লম্বা বিরতি। 1993 সালে বাংলাদেশে সফরে এসেছিলেন সেই সময়কার আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সাধারণ সম্পাদক মহাসচিব হুয়ান আন্তোনিও সামারাঞ্চ, খুব নামকরা ক্রীড়া ব্যক্তিত্ব। তো সামারাঞ্চ সাহেবের কাছে সে সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং বাংলাদেশের যুব ক্রীড়া মন্ত্রণালয় একজন বিদেশি কোচ চেয়েছিল। সেই চাওয়া থেকে হুয়ান আন্তোনিও সামারাঞ্চ দেশে ফিরে একজন সুইজারল্যান্ডের একজন কোচকে বাংলাদেশে পাঠিয়েছিলেন, ওলড্রিক সোয়াব নামের সেই কোচ। বাংলাদেশে আমি বলবো বাংলাদেশের ফুটবলে প্রথমবারের মতো আধুনিক যে কলা কৌশল, আমাদের কোচিং কলা কৌশল, ফিটনেস, ফুটবলারদের ডায়েট চার্ট এবং এই সমস্ত ব্যাপারগুলো ইন্ট্রোডিউস করেছিলেন। ওলড্রিক সোয়াব খুব বেশি সময় বাংলাদেশের দায়িত্বে থাকেননি, কারণ তিনি যে লক্ষ্যেই মূলত তাকে আনা হয়েছিল সেই লক্ষ্যটা পূরণ করতে ব্যর্থ হয়েছিলেন এবং তাকে অনেকটা মাথা নিচু করে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। এই লক্ষ্যে তিনি এসেছেন সেটা হচ্ছে 1993 সালে বাংলাদেশে ঢাকায় অনুষ্ঠিত ষষ্ঠ সাফ গেমস। যে সাফ গেমসে বাংলাদেশ চরম ভাবে ব্যর্থ হয়েছিল, বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবং অনেকেই বলেন যে বাংলাদেশের ফুটবলের যে পতন, যে 90-এর দশকের মাঝামাঝি সময় যে আমাদের ফুটবলের যে জনপ্রিয়তায় ধস, অনেকটা দায়ী 93-এর সেই সাফ গেমস। বাংলাদেশ ঘরের মাঠে মালদ্বীপের সঙ্গে, সে সময় মালদ্বীপ খুব দুর্বল দল ছিল, মালদ্বীপকে হারাতে পারেনি, ঢাকায় মিরপুর স্টেডিয়ামে 0-0 ড্র করেছিল এবং নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তবে হুয়ান আন্তোনিও সামারাঞ্চ যে একেবারেই অসফল ছিলেন সেটা বলা যাবে না। সামারাঞ্চের অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দল 4টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। সাফ গেমসের আগে বাংলাদেশ ঢাকায় মিয়ানমারের বিপক্ষে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল এবং মিয়ানমারকে 2টি ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে হারিয়েছিল। সো 2টি ম্যাচে জয় নিয়ে বাংলাদেশ সাফ গেমসে যে নিদারুণ ব্যর্থতার পরিচয় দিয়েছিল। এটা কেন হয়েছিল আজ পর্যন্ত আমরা জানি না। ফুটবলারদের পারফরমেন্স অত্যন্ত বাজে ছিল, সে সময়কার তারকা খচিত দল, সেই দলের পারফরমেন্সই বাজে ছিল। তো ওলড্রিক সোয়াবের যে দোষটা ছিল, যে আমাদের বিজ্ঞ ফুটবল বোদ্ধারা ওলড্রিক সোয়াবের যে দোষগুলো খুঁজে পেয়েছিলেন সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। তিনি প্রায় 35 জনের মতো ফুটবলারকে নিয়ে সাফ গেমসের আগে নানা রকম পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, কিন্তু বাংলাদেশের প্রস্তুতি মন্দ ছিল না। বাংলাদেশ মালয়েশিয়াতেও প্রস্তুতি নিতে গিয়েছিল, কিন্তু সাফ গেমসে বাংলাদেশ সফল না হওয়ার কারণে, ব্যর্থ হওয়ার কারণে আপনার ওলড্রিক সোয়াবকে বিদায় নিতে হয়। এবার আমার এই আজকের এই ভিডিওর মূল যে ব্যাপারটা, মূল যে আলোচনার বিষয় সেটা হচ্ছে এই বাংলাদেশ জার্মান সাংস্কৃতিক চুক্তির আওতায় বা এই যে বিনা পয়সার কোচ বা যাই বলি না কেন, বাংলাদেশ
একজন বিশ্বখ্যাত কোচকে 90-এর দশকে পেয়েছিল। আপনারা সবাই তার নাম জানেন, যারা ফুটবল নিয়ে বিন্দুমাত্র খোঁজ খবর রাখেন। তার নাম অটো ফিস্টার। তিনি বিশ্বখ্যাত কোচ। হ্যাঁ দর্শক মন্ডলী, তিনি একজন বিশ্বখ্যাত কোচ ছিলেন। বাংলাদেশে আসার আগে অটো ফিস্টার ঘানাকে 90-এর দশকের শুরুতে বিশ্ব যুব ফুটবলের শিরোপা জিতিয়েছিলেন। এই অটো ফিস্টার একেবারে বিনে পয়সায়, মানে অটো ফিস্টারের মতো একজন কোচকে যদি বাংলাদেশ বেতন দিয়ে রাখতে হতো, তাহলে ওই সময় 95, 96, 97 ওই সময় বাংলাদেশকে মিনিমাম $10-15,000, $10 থেকে $15,000 গুনতে হতো। এরকম একজন কোচকে বাংলাদেশ সে সময় পেয়েছিল একেবারে বিনা পয়সায়, বাংলাদেশ জার্মানি সাংস্কৃতিক চুক্তির বিনিময়ে। তার বেতনটা দিয়ে দিত বাংলাদেশে নিযুক্ত, বাংলাদেশে যে জার্মান দূতাবাস আছে তারা। এই অটো ফিস্টার বাংলাদেশকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলের শিরোপা জিতিয়েছিলেন। 1995 সালে মিয়ানমারে 4 জাতি ফুটবলের শিরোপা জিতেছিল বাংলাদেশ, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা এবং স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে। সেটা ছিল বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ট্রফি। এই অটো ফিস্টার পরবর্তী সময়ে 1997 সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। তিনি তার অধীনেও বাংলাদেশ 1995 সালে মাদ্রাজ সাফ গেমসে ফাইনালে উঠেও ভারতের কাছে হেরে গিয়েছিল। তার অধীনে বাংলাদেশ 1997 সালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছিল মালয়েশিয়া এবং সৌদি আরবে। বাংলাদেশের গ্রুপে ছিল মালয়েশিয়া, সৌদি আরব এবং চাইনিজ তাইপে। বাংলাদেশের পারফরমেন্স ছিল গড়পড়তা। কিন্তু আসল ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই অটো ফিস্টারের মতো একজন কোচ বাংলাদেশে বসে রীতিমতো সেই সময় হাঁসফাঁস করতেন। তিনি কর্মহীন অবস্থায় বসে থাকতেন। তিনি ফুটবল ফেডারেশনকে নানা ধরনের প্ল্যান দিতেন, নানা কিছু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতেন, কিন্তু ফুটবল ফেডারেশন সে সময় নানা কারণেই হোক, আমি আগেই বলেছি, তাদের সে মেধা হয়তো ছিল না, অথবা বিনা পয়সার কোচ দেখে অটো ফিস্টারকে আসলে বাংলাদেশ চিনতেই পারে না যে বাংলাদেশে কত বড় একজন কোচ ফুটবল উন্নয়নে কাজ করতে এসেছেন। আপনারা শুনলে অবাক হবেন না, আপনারা শুনলে একটু ক্ষুব্ধই হবেন যে এরকম একজন কোচকে প্রায় 2 বছর বাংলাদেশ বসিয়ে রেখে 1997 সালে কাঠমান্ডু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খুব বাজে পারফরমেন্স করে। ভারতের কাছে বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছিল সেই টুর্নামেন্টে। তো এরকম একজন কোচকে, অটো ফিস্টারকে, বাংলাদেশে এই সাফ চ্যাম্পিয়নশিপের ব্যর্থতার দায়ভার বহন করে তাকে চলে যেতে হয়েছিল। এটি তথ্য বলি আপনাদের, বাংলাদেশ থেকে চলে যাওয়ার ঠিক সঙ্গে সঙ্গে অটো ফিস্টার সৌদি আরবের কোচিং এর দায়িত্ব নিয়েছিলেন এবং সৌদি আরব 1998 সালে তার অধীনে ফ্রান্স বিশ্বকাপে কোয়ালিফাই করেছিল। শুধু তাই নয়, এই অটো ফিস্টার 2006 সালে আফ্রিকান দেশ টোগোকে বিশ্বকাপে কোয়ালিফাই করিয়েছিলেন। আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে বাংলাদেশ কত বড় রত্ন হেলায় হারিয়েছিল। তো বাংলাদেশের ফুটবলের হিস্ট্রিটা আসলে অনেকটা এরকম। আমরা অনেক ঘটনা বাংলাদেশের ফুটবলে ঘটেছে, অদ্ভুত অদ্ভুত ঘটনা, যেসব ঘটনা বলি হয়েছে আদৌ বাংলাদেশের ফুটবল। এই বিনা পয়সার কোচের গল্পটা সেরকমই একটা গল্প। অটো ফিস্টার সে সময়কার যারা সাংবাদিক ছিলেন, আমার অগ্রজ সাংবাদিকরা আমাকে গল্প বলেছেন যে এই অটো ফিস্টার সেই সময় রীতিমতো মানে সাংবাদিকদের কাছে কাতর নিবেদন জানাতেন যে তোমরা ফুটবল ফেডারেশনকে বলো আমাকে যেন তারা কাজ দেয়। আমি অনেক পরিকল্পনায় প্ল্যান নিয়ে বসে আছি বাংলাদেশের ফুটবলের জন্য, কিন্তু তোমাদের ফুটবল ফেডারেশন রেসপন্স করে না, আমাকে কাজে লাগায় না। আমি এই ধরনের গল্প শুনেছি তাদের কাছে। বাংলাদেশের ফুটবলের জন্য কত বড় দুর্ভাগ্য সেটা আসলে আপনাদের নতুন করে বলে বোঝানোর কিছু নেই। আজকে যখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেছনে অনেক ধরনের বিনিয়োগ, বাংলাদেশ ন্যাশনাল টিম বিদেশে প্রস্তুতি নিতে যাচ্ছে বড় বড় আন্তর্জাতিক
ম্যাচের আগে, বিশ্বকাপ বাছাই পর্ব, এশিয়ান কাপের আগে আমাদের ফুটবলে হামজা চৌধুরীর মতো ফুটবলাররা খেলতে আসছেন, সমিত সোম কিংবা কিউবা মিচেলের মতো ভালো ফুটবলার, অত্যন্ত উঁচু মানের ফুটবলাররা, বিদেশি অরিজিন ফুটবলাররা আমাদের জাতীয় দলে খেলার জন্য আগ্রহ প্রকাশ করছেন, খেলছেন, তখন এই কথাগুলো মনে পড়ে। তো এই প্রজন্মের ফুটবল প্রেমীদের কাছে এই গল্পগুলো জানিয়ে রাখাটা আসলে একটা দায়িত্বের মধ্যেই পড়ে। হঠাৎ করে মনে পড়লো এই বিদেশি কোচদের কথা, বিনা পয়সার বিদেশি কোচদের কথা। আপনাদের সামনে এই বিদেশি কোচদের গল্প তুলে ধরলাম, আপনারাই বিচার করবেন বাংলাদেশের ফুটবল আজ এই জায়গায় কেন, কিভাবে পড়ে রয়েছে। আমরা কেন গত 54 বছরে ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও, সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা ফুটবলটাকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারিনি। ধন্যবাদ।